আমি কখনোই আমার স্বামীকে বলিনি যে তার প্রেমিকা আসলে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। ঝগড়া করে পাড়া মাথায় তোলার বদলে আমি তাদের দুজনকে একদিন বাড়িতে দামি ডিনারের আমন্ত্রণ জানালাম। তারা টেবিলের নিচে লুকিয়ে হাত ধরেছিল, আর আমি এমন ভান করছিলাম যেন কিছুই দেখিনি। হালকা হাসি মুখে আমি তাকে ছোট্ট একটা নীল বাক্স এগিয়ে দিলাম। হেসে বললাম, ধন্যবাদ তোমাকে সুচি, তোমার এই বিশ্বস্ততার জন্য। সে ভেবেছিল ভেতরে হয়তো দামি কোনো উপহার থাকবে, কিন্তু বাক্স খুলতেই তার মুখের সব রং উধাও হয়ে গেল। আমার স্বামী এক মুহূর্তে বুঝে গেল আমি চিৎকার না করেই তার পুরো জীবন ভেঙে দিয়েছি। কায়রোতে গোপন কথাই আসল শক্তি। এখানে আমরা প্রকাশ্যে চিৎকার করি না, রাস্তায় নাটক করি না। যখন জীবন ভেঙে যায় আমরা নীরবে দাঁড়িয়ে থাকি, আর নিশ্চিত করি আঘাতটা যেন ঠিক তাদের গায়েই লাগে যারা আমাদের ভেঙেছে। এটা শুধু ভাঙা হৃদয়ের গল্প নয়, এটা হিসেব মেটানোর গল্প। আমার নাম লীলা, বয়স 34। আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার। মানুষের ঘর বদলে দেওয়াই আমার কাজ। দেওয়ালের ফাটল ঢেকে দিই দামি পেপারের আড়ালে, আর ভাঙা জিনিসকে নতুন রূপে স্টাইল বানিয়ে দিই। আমার স্বামী একজন বড় আইনজীবী, স্মার্ট, ভদ্র আর ভীষণ হিসেবি। নিউ কায়রোর আমাদের ফ্ল্যাট, সামনে সাদা মার্সিডিজ। সবকিছু দেখে সবাই ভাবতো আমরা একদম পারফেক্ট দম্পতি। তারপর এলো মির্না। শুধু বন্ধু না, আমার ছায়ার মতো ছিল। 15 বছরের সম্পর্ক আমাদের। ইউনিভার্সিটি জীবনের শুরু থেকে সে ছিল আমার পাশে। আমার প্রথম ভাঙা বিয়ের সময় সে ছিল আমার শক্তি। আমার মেয়ে লামা জন্মানোর পর রাত জেগে আমাকে সাহায্য করেছে। আমি ভাবতাম সে আমার নিজের রক্তের মতোই আপন, কিন্তু আমি ভুল ছিলাম। একদিন সকালে সবকিছু বদলে গেল। কফির গন্ধে ভরা ঘরে আমার স্বামী শাওয়ার নিচ্ছিলেন। তার ট্যাবলেটটা টেবিলেই খোলা ছিল। আমি ইচ্ছে করে কিছু খুঁজিনি, শুধু সময় দেখতে গিয়েছিলাম, কিন্তু একটা মেসেজ চোখে পড়ে গেল। রাত 3:42 মির্না লিখেছে, তোমার পারফিউম এখনো আমার বালিশে লেগে আছে। লীলা কিছুতেই বুঝতে পারে না। তুমি বলো তুমি কাজে আটকে আছো। তার রিপ্লাই, ও কিছুই বুঝতে পারে না। রাতে 4 সিজন হোটেল বুকিং করেছি, ভালোবাসি। সবকিছু এক মুহূর্তে থেমে গেল আমার ভেতরে। মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চোখের সামনে আলোটা অন্ধকার হয়ে গেল। আমি জানতাম আমি যদি তখনই চিৎকার করি তাহলে সবকিছু উল্টো আমার দিকেই ফিরে আসবে, আমাকে দুর্বল বানিয়ে দেবে। তাই আমি শান্ত থাকলাম। ট্যাবলেটটা ঠিক জায়গায় রাখলাম, বিছানা গুছালাম, রান্নাঘরে গিয়ে কফি বানালাম। এমন ভাবে দাঁড়ালাম যেন কিছুই হয়নি। আমার স্বামী বাথরুম থেকে বেরিয়ে এলো। গায়ে তখনও অন্য নারীর গন্ধ স্পষ্ট। এসে আমার কপালে চুমু দিলেন, বললেন, সকালটা সুন্দর হোক। আমিও হেসে বললাম, তোমারও ভালো কাটুক। আর ঠিক সেই মুহূর্তে তার পতনের শুরু হয়ে গেল। দিনগুলো স্বাভাবিকের মতোই চলতে লাগলো। আমি আগের মতোই হাসলাম, কথা বললাম, অতিথি ডাকলাম, এমনকি মির্নাকে নিয়েও মিষ্টি আচরণ করলাম। কেউ বুঝতেই পারলো না আমার ভেতরে কি চলছে। কিন্তু আমি ভুলিনি। আমি সব মনে রেখেছিলাম। প্রতিটা মেসেজ, প্রতিটা রাতের মিথ্যে, প্রতিটা বিশ্বাসঘাতকতার। তারপর এলো সেই রাত। আমি তাদের দুজনকেই আমন্ত্রণ জানালাম এক ডিনারে। আলো মৃদু, টেবিল সাজানো দামি খাবারে। বাইরে থেকে মনে হচ্ছিল নিখুঁত একটা সন্ধ্যা, কিন্তু ভেতরে ছিল হিসেব। তারা হাসছিল, কথা বলছিল, এমনকি নিজেদের ভেতরের সম্পর্ক লুকোনোর চেষ্টা করছিল না। টেবিলের নিচে হাত ধরা, চোখে চোখ পড়া, সবই আমি দেখছিলাম, কিন্তু কিছু বলছিলাম না, শুধু অপেক্ষা করছিলাম।
ডিনারের শেষের দিকে আমি উঠে গেলাম, হাতে একটা ছোট্ট নীল বাক্স। হেসে বললাম, এটা তোমার জন্য সুচি, তোমার বিশ্বস্ততার স্মৃতি। সে খুশি হয়ে বাক্স নিল। আমার স্বামী পাশে বসে দেখছিলেন, তার মুখে অস্বস্তির ছায়া। সুচি ধীরে ধীরে বাক্স খুলল। ভেতরের জিনিসটা দেখতেই তার হাত কেঁপে উঠল, মুখের হাসি মুহূর্তেই হারিয়ে গেল। আমার স্বামী তাকিয়ে রইলেন, কিছু বলতে চাইলেন কিন্তু পারলেন না। আমি শান্ত গলায় বললাম, আমি সব জানি। ঘরের বাতাস যেন থেমে গেল। সেই রাতে আমি চিৎকার করিনি, কোনো নাটক করিনি, শুধু সত্যটা রেখে দিলাম তাদের সামনে, নীরব, পরিষ্কার এবং ভয়ঙ্কর। কারণ কেউ যখন বিশ্বাস ভাঙে, প্রতিশোধ সবসময় শব্দ করে আসে না, কখনো কখনো প্রতিশোধ আসে নীরবে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। সেদিন রাতের পর থেকে আমার বাড়ির ভেতরের বাতাসটাই বদলে গেল। সূচি বাক্স খোলার পর যেই তার মুখের রং উধাও হয়ে গেল, সেই মুহূর্তটার কথা আমি কখনো ভুলব না। বাক্সের ভেতরে ছিল আমার স্বামী করিমের লেখা সেই সব মেসেজের প্রিন্ট আউট, আর সাথে ছিল সূচির আত্মহত্যার নোটের মতো লেখা একটা চিঠি। না, সেটা আসল নয়, আমি নিজে লিখেছিলাম, কিন্তু সূচি তো আর চিনতে পারার মতো অবস্থায় ছিল না। এটা কি নীলা? করিমের গলা কাঁপছিল। আমি চুমুক দিলাম আমার রেড ওয়াইনে। তোমরা যা ভেবেছিলে সেটাই, একটা ডিনার, শুধু অতিথি আর আয়োজকের ভূমিকাটা আজ একটু ভিন্ন। সূচির চোখ থেকে গড়িয়ে জল পড়ল, হাতে থাকা গ্লাসটা প্রায় পড়ে যাচ্ছিল। নীলা, দয়া করে দয়া? আমি হাসলাম। তুমি কি আমার মেয়ের সামনে দয়া দেখিয়েছিলে গত 3 মাসে? করিম এগিয়ে এলো। তুমি পাগল হয়ে গেছো, এইসব কি করছো? আমি কিছু করিনি, শুধু তোমাদের দেখিয়ে দিয়েছি আসল রূপটা। তোমরা ভেবেছিলে আমি বোকা। একজন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আমার চোখ এতই ধাঁধা লাগে যে বাসার ভেতরকার ফাটল দেখতেই পাই না। আমি টেবিল থেকে উঠে দাঁড়ালাম, শালটা কাঁধে নিলাম। কাল সকালের মধ্যেই এই বাড়ি থেকে দুজনকেই উধাও হতে দেখতে চাই। করিম, তোমার জামা কাপড়, সুটকেস সব। আর সূচি, তোমার জন্য আরেকটা চমক রাখলাম ফোনে, এখন যেতে পারো। সূচি দাঁড়াতে পারছিল না, করিম তাকে ধরে ফেলল। আমার টেবিলের মাঝখানে পড়ে থাকা নীল বাক্সটা দুজনের জীবনের সব রং মুছে দিয়েছিল। তাহলে কি গল্প শেষ? আসলে না, আমার হিসেব তখনও শেষ হয়নি। পরের দিন সকাল 6টায় আমি উঠে পড়লাম। বাসায় কেউ ছিল না। করিম রাতেই চলে গিয়েছিল কিছু জিনিস নিয়ে, সব না, শুধু বেছে বেছে যা নিয়েছিল সেটাও আমি হিসেব করেছিলাম। কফি বানিয়ে বসে রইলাম। আমার ফোন বাজলো, নম্বরটা মির্নার। না, এখন আর তোকে সূচি বলে ডাকতে ইচ্ছে করে না। লীলা, দয়া করে কথা বল। বলো। আমি জানি তুমি রাগ করেছো, কিন্তু করিমকে তোমার জন্য ছেড়ে দেব? সে তো তাতে রাজি না। তুমি যা করেছো সেটা আইনত। আইনত? আমি থামলাম। মির্না, তুমি কি জানো এখনো পর্যন্ত কি হয়েছে? তোমার বন্ধু করিমের অফিসে ইতিমধ্যে সিল মেরে দেওয়া হয়েছে। আজ সকালের খবর দেখোনি? ওপারে নীরবতা। আমি হেসে বললাম, গত 3 মাসে আমি শুধু বসেছিলাম না, আমি তোমার প্রতিটা মেসেজ, প্রতিটা ইমেল, এমনকি হোটেল বুকিং এর নম্বর পর্যন্ত জোগাড় করেছি। করিমের বিপক্ষে মামলা করা সেই ক্লায়েন্টটাকে রেখেছিলাম, যে তোমার করিমের অপরাধ প্রমাণ করতে চেয়েছিল। আর আজ সকালে আমি সেই সব প্রমাণ জমা করে দিয়েছি বাড়ি কাউন্সিলে। মির্নার নিঃশ্বাস থামল। এটা তুমি কি করলে লীলা? ওকে আমি ভাঙিনি, ও নিজেই ভাঙা ছিল। আমি শুধু আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছি। ফোন রেখে দিলাম। পরের ঘটনা যেন নাটকের মতো এলো। করিমের আইনজীবী লাইসেন্স 3 মাসের জন্য সাসপেন্ড হলো। ওর ফার্মের নামে মামলা চলতে লাগলো। আর
আমি আগের চেয়েও বেশি শক্ত হয়ে দাঁড়ালাম। আমার মেয়ে লামা স্কুল থেকে ফিরে জিজ্ঞেস করলো, মা, বাবা কোথায়? আমি তাকে কোলে নিয়ে বললাম, বাবা কাজের জন্য অন্য শহরে গেছেন, ফিরবেন একটু পরে। এটাই সবচেয়ে বড় কঠিন অংশ ছিল, মিথ্যে। তারপরও লালন করা সেই মিথ্যে, যাতে আমার শিশুটি না ভাঙে। কিন্তু একদিন লামা আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি জানি বাবা আর আসবে না, কিন্তু তুমি আছো, আর তুমিই যথেষ্ট। সেদিন আমি অনেক কেঁদেছিলাম নিঃশব্দে। আজ থেকে 3 মাস পর করিম আদালতে সবকিছু হারিয়েছে। তার সম্পত্তির অর্ধেক আমার নামে চলে গেছে। আর মির্না, সে দেশ ছেড়ে চলে গেছে, কথাও বলে না, ফোন বন্ধ। আমি এখন একা, কিন্তু দুর্বল না। প্রতিদিন সকালে কফি বানাই, আমার ডিজাইনের কাজ করি, লামাকে নিয়ে পার্কে যাই। আমি ভাবতাম প্রতিশোধ নিলে শান্তি পাবো, পাইনি। বরং ফাঁকা বাসাটা অনেক বড় লেগেছে। তবে আমি যা পেয়েছি সেটা হলো নিজেকে চেনা। আর সবচেয়ে বড় কথা হলো, শিখেছি বিশ্বাস ভাঙলে নতুন দেওয়াল তোলার আগে নিজেকে চেনা জরুরি। আমি ছাদে দাঁড়িয়ে থাকি প্রায়, চোখে সানগ্লাস, মুখে হালকা হাসি। নিউ কায়রোর সূর্যাস্ত আমি দেখি আর ভাবি, লীলা, তুই অনেক দূর এসেছিস, কিন্তু এখানেই শেষ নয়, নতুন শুরু তোর অপেক্ষায় আছে। আমি জানি সামনে আরো গল্প আছে, শুধু ভাঙা নয়, গড়ারও। কেউ কেউ বলে নীরব প্রতিশোধ সবচেয়ে কার্যকর, কিন্তু আমি বলি নীরব নবজন্ম সবচেয়ে সুন্দর।